অমিক্রন সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে প্রধানমন্ত্রীর পরামর্শ। এখনই লকডাউন নয়, যতদিন সম্ভব খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ নিরুৎসাহিত করছে ভারত সরকার। দুর্নীতি মামলায় বরখাস্ত ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের ৮ বছর কারাদণ্ড। এবং সুরভি ৯ লঞ্চে আগুন, সাহায্য চেয়ে ফোন করায় যাত্রীদের মারধর। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি ৬টা নিউজ আওয়ারে। আপনাদের সাথে আছে আমি সিয়াম রেজন। এতক্ষণ বন্দর স্টিল সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। করোনার নতুন ধরন অমিক্রনের সংক্রমণ রোধে জনসমাগম না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ পরামর্শ দেন তিনি। স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাইকে টিকা নেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবং নির্মাণ কাজ শুরুর শুভ উদ্বোধন ঘোষণা করছি। ক্যান্সার চিকিৎসার জন্য এখন ঢাকায় ছুটতে হয় দেশের মানুষকে। তাই মানুষের দুর্ভোগ লাঘবে দেশের ৮ বিভাগীয় শহরের মেডিকেল কলেজে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র করছে সরকার, যার নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী। একেবারে শিশু এবং বয়োবৃদ্ধ যারা, তাদের চিকিৎসা সেবাটা যাতে বিনামূল্যে দেওয়া যেতে পারে সে ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে। এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি চিকিৎসার পাশাপাশি গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। যারা ভালো নামি দামি চিকিৎসক হয়ে যান তারা তো চিকিৎসা সেবা দিতেই ব্যস্ত থাকেন, কিন্তু কিছুটা সময় যদি আপনারা ব্যয় করেন বা এই গবেষণার দিকে একটু নজর দেন, এই দেশের মানুষের কি কি ধরনের রোগ দেখা দেয় তার প্রতিরোধ শক্তিটা কিভাবে বাড়ানো যায় সেটা কিন্তু ব্যবস্থা নেওয়া যায়। কেন আমাদের দেশে এত বেশি ক্যান্সার হচ্ছে, কেন মানুষ এই ধরনের অসুখে ভুগছে, সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব। তাই বাংলাদেশে যেন তার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যায়, সেজন্য দেশবাসীকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর। সকলে মাস্কটা ব্যবহার করবেন, খুব বেশি বড় জনসমাগমে যাবেন না, সেখান থেকে একটু নিজেদেরকে সুরক্ষিত রাখবেন। আর যারাও কোনো বড় সমাবেশ যেটা না হয় সেটার দিকে লক্ষ্য রাখবেন। প্রধানমন্ত্রী জানান, দেশের মানুষের কথা চিন্তা করেই বিনামূল্যে টিকার ব্যবস্থা করা হয়েছে। তাই দেশবাসীকে টিকা নেওয়ার পরামর্শ দেন তিনি। এই টিকাটা নিলে পরে যেটা হয়, অন্তত আপনার জীবনটা রক্ষা পাবে। পৃথিবীর অনেক ধনী দেশও কিন্তু বিনা পয়সায় দেয় না, কিন্তু বাংলাদেশ দিচ্ছে, কারণ মানুষের সেবা করাটাই তো আমাদের বড় কাজ। এর জন্য বাজেটে আলাদাভাবে আমরা টাকাও বরাদ্দ রেখে দিয়েছি এবং যত টাকাই লাগুক আমাদের এই কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন শিশুদের কোন বয়স থেকে টিকা দেওয়া যাবে, যখনই তাদের কাছ থেকে আমরা সেই নির্দেশনা বা নীতিমালা পাবো, আমাদের দেশেও আমরা সেই ভ্যাকসিনটা দিতে শুরু করব। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। আপাতত লকডাউনের চিন্তা করছে না সরকার। ঢাকায় কর্মরত কূটনীতিকদের করোনা টিকার বুস্টার ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করে একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দুপুরে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কূটনীতিকদের বুস্টার ডোজ দেয়া হয়। ঢাকায় থাকা বিভিন্ন দূতাবাস ও বিদেশি মিশনের বিভিন্ন পর্যায়ের অন্তত ১৬০ জন কর্মকর্তা প্রথম দিন বুস্টার ডোজ গ্রহণ করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, ইতিমধ্যে সরকার ৩১ কোটি ডোজ টিকার ব্যবস্থা করেছে, ভবিষ্যতে এ সংখ্যা বাড়বে। লকডাউন নিয়ে আমরা ভাবছি না, এইটা আমি একা বলতে পারবো না। আমাদের লাস্ট মিনিস্ট্রিয়াল যেটা হয়েছিল, ইন্টার মিনিস্ট্রিয়াল, সেইখানে কেউ লকডাউনের নিয়ে ভাবেন নাই। এই জন্যে যে এই নতুন ভ্যারিয়েন্ট আসছে তাতে ফ্যাটালিটি খুব কম, এবং এটা একটু অসুবিধা হয়, বাট ফ্যাটালিটি কম। সেই কারণে আমরা অর্থনীতিকে অসুবিধায় ফেলতে চাই না, সেই কারণে এখনো পর্যন্ত আমরা লকডাউন নিয়ে চিন্তা করছি।
যতদিন সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। দুপুরে আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠানে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এখনো 12 বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ভাবছি না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেবার কথা। আমরা যতদিন সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে চাই, কিন্তু এটাও বলছি যে একদিকে যেমন আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, আরেকদিকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অবশ্যই অগ্রাধিকার দিয়ে যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আমরা বন্ধ করব। এবারে কোভিড-19 মহামারীর বৈশ্বিক চিত্র। জরুরি প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণ না করতে পরামর্শ দিলেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। জানালেন, 11 জানুয়ারির পর ভারতে প্রবেশ করলেই প্রথমে থাকতে হবে কোয়ারেন্টিনে। আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বাড়ছে ভারতে। দিনে প্রায় 1.5 লাখ নতুন রোগী শনাক্তের খবরে নড়ে চড়ে বসেছে দুনিয়া। সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় রাজধানী দিল্লিতে চলছে কারফিউ। মহারাষ্ট্র, মুম্বাইয়ের অবস্থাও উদ্বেগজনক। এই তালিকায় নতুন সংযোজন পশ্চিমবঙ্গ। কলকাতা শহরেও প্রতিদিন বাড়ছে সংক্রমণ। ঠিক এরকম অবস্থায় অতি জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের ভারত ভ্রমণ না করার পরামর্শ দিলেন ঢাকা নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। রোববার রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনার বুস্টার ডোজ নিয়ে হাইকমিশনার বলেন, চিকিৎসা বা এরকম জরুরি প্রয়োজনে যে কেউ এখনো ভারতে যেতে পারবেন। Only travel for essential purposes, medical or any other essential business that requires you to travel. We will maintain, however, visa allocation. We will continue to provide visa services. We are maintaining even the opening of the border for now. Let's hope the crisis doesn't require us to make any further changes. বাংলাদেশিদের জন্য ভারত এখনো সব রকম ভিসা উন্মুক্ত রেখেছে। জরুরি প্রয়োজনে যে কেউ আকাশপথে দেশটিতে যেতে পারছে। এছাড়া বিনাপল সীমান্ত দিয়ে দৈনিক সর্বোচ্চ 200 জন যাতায়াত করতে পারছে। আখাউড়া সহ অন্যান্য স্থলবন্দরেও যাতায়াতকারী সংখ্যা একেবারে কমিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। হাইকমিশনার জানিয়েছেন, 11 জানুয়ারির পর বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশ থেকে ভারতে গেলে প্রথমেই কোয়ারেন্টাইনে থাকতে হবে। Quarantine that is being implemented from the 11th of January, but not for Bangladesh alone, for all foreign visitors into India, including Indian citizens coming back. This we think is necessary because the speed at which Omicron is increasing is very high. আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। বিশ্বজুড়ে বেড়েছে করোনার সংক্রমণ, বিশেষ করে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে করোনার নতুন এই ধরন হাসপাতালে ভর্তি ও মৃত্যু হার অনেক কম। আর তাই টিকার বুস্টার ডোজ দেওয়ার গতি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা। গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্তের পর সংক্রমণ বেড়েছে 270% বেশি। তবে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার অনেক কম। 2020 সালের অক্টোবরে গড়ে যত মানুষ করোনায় মারা গিয়েছিল, এর চেয়ে মৃত্যু এখনো কম। চলতি বছরের প্রথম সপ্তাহে গড় প্রাণহানি 6500। করোনার নতুন এই ঢেউয়ে সংক্রমণ বেশি উত্তর আমেরিকা ও ইউরোপে। বিশ্বজুড়ে মোট সংক্রমণের 49% ইউরোপে, আর উত্তর আমেরিকায় 33%। ইউরোপের মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানিতে সংক্রমণের রেকর্ড প্রায় প্রতিদিনই ভাঙছে। পরিস্থিতি সামাল দিতে দেশে দেশে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় সংক্রমণ বেড়েছে 76%। একই সময়ের ব্যবধানে ওশেনিয়ায় সংক্রমণ বেড়েছে 224, লাতিন ও ক্যারিবীয় অঞ্চলে সংক্রমণ বেড়েছে 148, মধ্যপ্রাচ্যে 116 এবং এশিয়ায় সংক্রমণ বেড়েছে 145%। এর বিপরীতে আফ্রিকায় সংক্রমণ স্থিতিশীল। প্রতিবেশী দেশ ভারতে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1,60,000 মানুষ। এক সপ্তাহ আগে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 27,000-এর কিছু বেশি। বর্তমানে দৈনিক আক্রান্তের হার 10.21%। এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনে আক্রান্ত ব্যক্তি অন্য ধরনের আক্রান্তদের চেয়ে কম অসুস্থ হচ্ছেন। আর তাই টিকার বুস্টার ডোজ দেওয়ার গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার অন্য প্রসঙ্গ, আইন ও অপরাধ।
সরকার বিচার বিভাগকে স্বাধীন রাখতে প্রয়োজনীয় সব কিছু করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচারকদের বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, আদালতগুলোতে বিদ্যমান মামলার জট কমানো বিচার বিভাগের প্রধান চ্যালেঞ্জ। করোনাকালে ভার্চুয়াল আদালতের মাধ্যমে 3.5 লাখ মানুষ সেবা পেয়েছে জানিয়ে এজন্য বিচারকদের প্রশংসা করেন তিনি। আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, আপিল বিভাগের পর রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগেও বিচারক নিয়োগ দেবেন। এর ফলে মামলা জট কমানো সহজ হবে। মামলা জট কমানো বিচার বিভাগের কাছে একটা প্রধান চ্যালেঞ্জ। এই মামলা জট কমানোর জন্য যা যা করণীয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সেটা করবে। এবং এই মামলা যারা করতে আসেন তারা কিন্তু চান রিলিফ। এই রিলিফ দিতে যদি বিচার বিভাগ না পারে তাহলে সেখানে তো বিচার দেওয়ার ব্যাপারে একটা ব্যর্থতা দেখা দেবে। বরখাস্ত কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে দুর্নীতির দায়ে 2টি ধারায় 8 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রোববার তাকে এ সাজা দেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে 2020 সালের 29 জুলাই মামলা করে দুদক। মামলাটি তদন্ত করে গত বছরের 23 আগস্ট পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে বলা হয়, 2019 সালে দুদকের অভিযানে তার বাসা থেকে জব্দ করা 80 লাখ টাকার বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। ফ্ল্যাটের দেয়াল, ক্যাবিনেটে, গেঞ্জিতে মোড়ানো ছিল 50 লাখ টাকা। আরেকটি স্কুল ব্যাগ থেকে উদ্ধার করা হয় বাকি 30 লাখ টাকা। ঘুষ নেওয়া ও দুর্নীতি, এ দুই অভিযোগে ঢাকার বিশেষ জজ আদালত 4 সিলেটের বরখাস্ত কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে 5 বছর ও 3 বছরের কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা জরিমানাও করা হয়। অনাদায়ে আরও 3 মাস জেল খাটতে হবে। দুর্নীতির মাধ্যমে অর্জিত তার 65,14,000 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। 14 লক্ষ টাকা তাকে তার বৈধ উপার্জন বলে তাকে সেটা ফেরত দেওয়া হয়েছে এবং তাকে দুর্নীতি দমন কমিশন আইনের 27-এর 1 ধারায় সাজা প্রদান করা হয়েছে এবং 5/2 1947-এর যে আইনটি আছে সেই অপরাধে নিজে লাভবান হয়ে অপরকে লাভবান করে যে তিনি উপার্জন করেছিলেন সেই সম্পর্কে তাকে সাজা দিয়ে মোট 8 বছর সাজা দেওয়া হয়েছে। তবে মুদ্রা পাচারের আরেক অভিযোগ থেকে খালাস পেয়েছেন সাবেক এই কারা কর্মকর্তা। 2 ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে বলে তাকে সব মিলিয়ে সাজা খাটতে হবে 5 বছর। এর মধ্যে থেকে হাজতবাসকালীন সময় বাদ যাবে। পার্থ গোপাল বণিকের আইনজীবী জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবে আসামি পক্ষ। সেকশন 161 অর্থাৎ ঘুষ বা ইলিগাল গ্র্যাটিফিকেশন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন সেকশন 4 সাবসেকশন 2 অর্থাৎ এই দুটো আইনের অধীনে প্রসিকিউশন পক্ষ তার আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হন নাই। সুতরাং বিজ্ঞ আদালত আজকে যে দুটো আইনে এই আসামিকে দণ্ডাদেশ প্রদান করেছেন সে দুটো আইনের যে আসামি উচ্চ আদালতে অ্যাপিল দায়ের করবে। ধন্যবাদ। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা। নিজের করা মামলাতে গ্রেফতার দেখানো হলো স্ত্রী হত্যায় অভিযুক্ত চট্টগ্রামের সাবেক এসপি বাবুল আক্তারকে। সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হালিমের আদালত এ সংক্রান্ত আবেদন মঞ্জুর করেন। নিহত মিতুর বাবা মোশাররফ হোসেনের মামলায় বাবুল আক্তার বর্তমানে কারাগারে। 2016 সালের 5 জুন সন্তানের সামনেই খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার পাঁচলাইশ থানায় মামলা করেন। এক পর্যায়ে আলোচিত এ হত্যাকাণ্ডের সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেন তার শ্বশুর। 2021 সালের 11 মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করে স্ত্রী হত্যায় বাবুল আক্তারের সম্পৃক্ততার কথা উল্লেখ করে মামলা দায়েরের লক্ষ্যে পরদিন ওই মামলায় 575 পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় PBI। তদন্ত করার জন্য সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন, সেহেতু আমি আমার তদন্তকালে গতানুগত আইনি একটি প্রক্রিয়া, একজন বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে তাকে আসামি হিসেবে মামলায় গ্রেপ্তার দেখানো,
আমি সেই হিসাবে গ্রেপ্তার দেখিয়েছি। একই বিষয় নিয়ে দুইটা মামলা চলতে পারে না, দুইটা জায়গায় গ্রেপ্তার করা যায় না, ন্যায় বিচার পরিপন্থী। কিন্তু আদালত দীর্ঘ শুনানির পরে বাবুল আক্তারকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন এবং আগামীতে আমরা এই সংস্থা পরিবর্তন মানে তদন্ত সংস্থা পিবিআই পরিবর্তনের আবেদন করেছি। প্রায় 22 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার মামলাটি অনুমোদন দেওয়া হয়। 2020 সালে মনিরের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। ওই বছরের 26 নভেম্বর গোল্ডেন মনির ও তার স্ত্রী রওশন আক্তারের সম্পদের হিসাব দাখিলের নোটিশ দেওয়া হয়। গোল্ডেন মনির তার সম্পদ বিবরণীতে 2009 সালের জুন থেকে 2020-21 অর্থবছর পর্যন্ত 55,77,98,201 টাকার সম্পদের তথ্য দেন। দুদকের অনুসন্ধানে 33,95,24,742 টাকার অর্জনের উৎস পাওয়া গেলেও 21,82,73,459 টাকার সম্পদ অর্জনের উৎস পাওয়া যায়নি। এসব অর্থ তিনি অবৈধভাবে অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে। দুর্ঘটনা। ইঞ্জিন রুমে আগুন দেখে 999-এ ফোন করায় যাত্রীদের মারধর করছে ঢাকা বরিশাল রুটে সুরভি 9 লঞ্চের স্টাফরা। হামলায় 2 সাংবাদিক সহ 20 জন আহত হয়েছেন। মারধরের ঘটনায় লঞ্চের ম্যানেজার মিজানুর রহমানকে বরখাস্ত করার কথা জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবিরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। 24 ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান 10 লঞ্চে আগুনের স্মৃতি এখনো দগদগে মানুষের মনে। এরই মধ্যে শনিবার রাতে ঢাকা থেকে বরিশালগামী সুরভি 9 লঞ্চটি চাঁদপুরের মোহনপুরে পৌঁছালে ইঞ্জিনের এক্সজস্ট ও সাইলেন্সার পাইপে আগুন দেখা যায়। ইঞ্জিন রুমে আগুন এবং ধোঁয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কেউ কেউ 999-এ ফোন করেন, আবার কেউ ভিডিও ধারণ করেন। পুলিশ ও কোস্টগার্ড লঞ্চটি আটক করে পরীক্ষা নিরীক্ষার পর ভোর 4টায় আবার বরিশালের উদ্দেশ্যে ছাড়ার অনুমতি দেয়। সকাল 10টায় বরিশাল ঘাটে পৌঁছানোর পর 999-এ ফোন করা যাত্রীদের মারধর করে লঞ্চের স্টাফরা। ছবি তুলতে গেলে লঞ্চের ম্যানেজার মিজানুর রহমান ও অন্যরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সন মৃদুল ইসলাম মোহন এবং চ্যানেল 24-এর ক্যামেরা পার্সন রুহুল আমিনকেও পিটিয়ে আহত করে। তাদের হামলায় কমপক্ষে 18 যাত্রী আহত হন। মেশিন রুমের উপরে দোতলায় অল্প কিছু আগুন লাগার পরে তারা নিভানোর পরে এরপরে কিছু সময় পরে আবার লাগে। এর জন্য দেখা গেছে ভিতরে যত মহিলা মা বোনেরা ছিল বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আতঙ্কিত হয়ে গেছে। সারা রাত আমরা মানুষকে সান্ত্বনা দিয়ে ঠান্ডা রাখছি, আর আমাদের পোলাপানগুলোর উপরই সবাই আগে ওরা বেস্টাপ নিয়ে হামলা করলো। গণহারে যারে পায় তারে পেটায়। এর মধ্যে দিয়ে আমাদের যে বরিশালের সাংবাদিক তাদেরও গণহারে তারা পিটায়। যাত্রী ও সাংবাদিকদের উপর হামলা নিয়ে দুঃখ প্রকাশ করেছে মালিকপক্ষ। একই সঙ্গে ইঞ্জিনের কিছু ত্রুটির কথাও স্বীকার করেছেন তারা। সাংবাদিকদের উপরে যে একটা আক্রমণ হয়েছে এটা দুঃখজনক, এর জন্য আমি ক্ষমা চাচ্ছি। এটা মারাটা আমি সাপোর্ট করি না, বাট লঞ্চ এরকম 2-1 সময় ঘটনা ঘটে। একজনকে ইতিমধ্যে আমরা সাসপেন্ড করছি এবং বাকি যদি কারা জড়িত থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। নদীবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ইঞ্জিনের ত্রুটির বিষয়টি তদন্ত হচ্ছে। মারধরের ঘটনা ঘটছে, আমি সচক্ষে এটা দেখেছি। মিজান তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হলে তার কোনো আপত্তি থাকবে না। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। 6টা নিউজ আওয়ার দেখছেন। সময় হলো বায়াজিৎ স্টিল বিরতি নেবার। ফিরে শোনানো খবরের সাথে আরো জানাচ্ছি। ফতুল্লায় ট্রলার ডুবির 5 দিন পর 4 মৃতদেহ উদ্ধার, এখনো নিখোঁজ 6 জন। এক্সপ্রেসওয়ে হচ্ছে হাতিরঝিল আমুলিয়া ড্যামরা সড়ক। ওমিক্রন সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে প্রধানমন্ত্রীর পরামর্শ। এখনই লকডাউন নয়, যতদিন সম্ভব খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ নিরুৎসাহিত করছে ভারত সরকার। দুর্নীতি মামলায় বরখাস্ত ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের 8 বছর কারাদণ্ড।
এবং সুরভি 9 লঞ্চে আগুন, সাহায্য চেয়ে ফোন করায় যাত্রীদের মারধর। বিরতির পর আমন্ত্রণ, আপনারা 6টা নিউজ আওয়ার দেখছেন। এতক্ষণ বন্দর স্টিলের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করলেন সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জে নিজ বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, শামীম ওসমানের সাথে তার সম্পৃক্ততা নিয়ে সরকার দলীয় প্রার্থীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির কথায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব স্পষ্ট বলে মন্তব্য করেন তৈমুর আলম। তিনি বলেন, তার নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। দল থেকে তাকে অব্যাহতি দেওয়ার প্রশ্নে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, এটি বিএনপির মতো বড় দলের একটি কৌশল। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবির 5 দিন পর মা মেয়ে সহ 4 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে 6 জন। নদীর ধর্মগঞ্জ এলাকা থেকে আজ সকালে ডুবে যাওয়া ট্রলারের যাত্রী জেসমিন ও তার মেয়ে তাসনিমের মৃতদেহ উদ্ধার করে নৌপুলিশ ও কোস্টগার্ড। পরে বক্তাবলী থেকে আরও 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। 5 জানুয়ারি সকালে ফতুল্লার ধলেশ্বরী নদীতে এমভি ফারহান 6 লঞ্চের ধাক্কায় 30 যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি। বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকেন 10 যাত্রী। তাদের 4 জনের মৃতদেহ আজ পাওয়া গেল। এ ঘটনায় এমভি ফারহান 6 লঞ্চের মাস্টার কামরুল হাসান, চালক মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া ও সুকানি মোহাম্মদ জসিম মোল্লাকে আটক করা হয়েছে। হালকা মোটরযানের লাইসেন্স দিয়েই বাস চালাচ্ছিলেন চালক রাকিব শরীফ। চুক্তিভিত্তিক বাসের জমা তুলতে বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন তিনি। এরই ফল নিয়ন্ত্রণ হারিয়ে মেঘলা পরিবহনের বাস 2 জনকে চাপা দেয় শনিবার। গ্রেফতারের পর এ তথ্য দিয়েছেন চালক। রাজধানীর হানিফ ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারায় মেঘলা পরিবহনের এই বাসটি। শনিবার সকালে এই বাসের ধাক্কায় অন্য বাস থেকে নামা শেখ ফরিদ ও বাদশা মিয়া নামে 2 যাত্রী নিহত হন। শনিবার রাতেই রাজধানীর ওয়ারি থেকে র্যাব গ্রেপ্তার করে ঘাতক বাসের চালক রাকিব শরীফকে। রবিবার দুপুরে রাজধানীর কাউরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। গ্রেফতারকৃত ড্রাইভার রয়েছে। গ্রেফতারের পর চালক র্যাবকে জানিয়েছেন, কয়েক বছর আগেও মেঘলা পরিবহনে বাসের হেল্পার ছিলেন তিনি। 2019 সালে হালকা মোটরযান ড্রাইভিং লাইসেন্স পান শরীফ। সেই লাইসেন্স দিয়েই ভারী মোটরযান চালাচ্ছিলেন তিনি। বিজ্ঞ আয়ও উনি যখন মামলা তদন্ত করবে এবং তদন্তকালীন সময় উনি যদি দেখেন যে এখানে হেল্পার বা মালিকের সংশ্লিষ্টতা রয়েছে, তখন অবশ্যই উনি এর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। মালিক সবুর মিয়ার কাছ থেকে দৈনিক ভাড়ায় বাস চালাতেন এই বাস চালক। মূলত তাকে প্রতিদিন 2250 টাকা তার মালিককে দিতে হয়। এর বাইরে তার তেল খরচ রয়েছে, তার পরবর্তীতে তার নিজের বেতন এবং হেল্পারের বেতন। সো তার মধ্যে তো একটু দ্রুত গতির আর্চ থাকবেই বিভিন্ন ইস্যুতে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। এবারে উন্নয়নের খবর। রাজধানী থেকে বের হবে এক্সপ্রেস হাইওয়ে। হাতিরঝিল থেকে রামপুরা, বনশ্রী, আমুলিয়া, ডেমরা হয়ে এই হাইওয়ে সহজে সংযোগ স্থাপন করবে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে। আর এতে রাজধানী থেকে বের হতে সড়কের পথ কমে যাবে প্রায় 3.5 কিলোমিটার। হাতিরঝিল থেকে ডেমরা পর্যন্ত সড়ক ও মহাসড়ক 16.5 কিলোমিটার। এক্সপ্রেসওয়ে চালুর পর তা হবে 13 কিলোমিটার। এখন চলাচলে প্রায় ঘন্টার কাছে সময় লাগলেও তা কমে আসবে 10 মিনিটে। কাজ শুরুর পর এক্সপ্রেসওয়ে নির্মাণে লাগবে প্রায় 4 বছর। প্রকল্পে চায়না কমিউনিকেশনস কোম্পানি লিমিটেড ও চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন কনসোর্টিয়াম 2094 কোটি টাকা দেবে। বাংলাদেশ সরকার দেবে 1209 কোটি টাকা। এই হাইওয়ে ব্যবহারে টোল দিতে হবে। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই চুক্তি স্বাক্ষর হয়। সময়মতো প্রকল্প শেষ করার আশাবাদ দায়িত্বশীলদের। যে এখানে কিন্তু আমাদের এক্সিস্টিং কোনো রোড নেই, কিন্তু এটা নিউ অ্যালাইনমেন্টে টোটালি অধিগ্রহণ করে এটা করা হবে। কাজেই এইটা একটা নতুন একটা সড়ক হবে, কানেক্ট করবে। এখন আপনি মনে যাত্রাবাড়ি হয়ে ঘুরে আপনি চট্টগ্রাম সিলেট রোডে উঠতেছেন, কিন্তু এখন কিন্তু এই ঢাকা থেকে কিন্তু রামপুরা, বনশ্রী হয়ে এটা আমুলিয়া, ডেমরা হয়ে কিন্তু আপনি সরাসরি আপনার ঢাকা, চট্টগ্রাম, সিলেটের দিকে যেতে পারবেন।
চুক্তিটা অনেকদিন পরে থাকলেও ফাইনালি কিন্তু চুক্তি আজকে স্বাক্ষর হলো এবং আমরা আশা করব যে এই কাজটিও এই যে সমন্বয়ের মাধ্যমে দ্রুততার সাথে এগিয়ে যাবে। রাজধানীর হাতিরঝিলের বুক চিরে বনশ্রী হয়ে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের সঙ্গে সংযোগের এই এক্সপ্রেস হাইওয়ের প্রকল্প শেষ হতে সময় লাগবে 4 বছর। আর 25 বছর পর বুঝিয়ে দিয়ে যাবে নির্মাণকারী চীনা কোম্পানি। ডেডিকেটেড 4 লেন হবে আর এক্সিস্টিং ট্রাফিকের জন্য দুই পাশে সার্ভিস রুট থাকবে, সেটা 5 মিটার উইডথের সার্ভিস রুট বোথ সাইডে থাকবে। বর্তমান যে ব্যবস্থা আছে লোকাল ট্রাফিকের জন্য তার চেয়ে আরও বেটার ব্যবস্থা হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। এবার মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। বিজয়ের মাসে করোনার ক্ষতি কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছিলেন যশোরের ফুল চাষিরা। তাদের জন্য আরেকটা সুযোগ ভাষা আর স্বাধীনতার মাস। তবে করোনা সংক্রমণ বেড়ে চলায় সে প্রত্যাশা ফিকে হয়ে আসছে। গত ডিসেম্বরে কেবল বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসেই কোটি টাকার বেশি ফুল বিক্রি করেছেন চাষিরা। সামনে ফেব্রুয়ারিতে ভাষা দিবস, আছে পহেলা বসন্ত ও ভালোবাসা দিবসও। এরপরে মার্চের নানা আয়োজন, এপ্রিলে পহেলা বৈশাখ। ফুলের রাজ্য যশোরের ঝিকরগাছার গদখালি ও পানিসারা ইউনিয়নের মাঠের পর মাঠ গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, জারবেরা, গ্ল্যাডিওলাস ও চন্দ্রমল্লিকা সহ নানা রঙের ফুলে ভরে উঠেছে। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি জানায় জেলায় 10,000 হেক্টর জমিতে ফুল চাষ হয়। এর মধ্যে গদখালি, পানিসারায় 6,000 হেক্টর। ফুল চাষি 5,500-এর বেশি। সম্প্রতি করোনার প্রকোপে আচার অনুষ্ঠান কমে যাওয়ায় ফুল বিক্রিতে মন্দার আশঙ্কা করছেন চাষিরা। এবারে হাতিল আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর। বাণিজ্য মেলার নতুন ঠিকানায় ভিড় বাড়ছে ধীরে ধীরে। দেশ বিদেশের নানা পণ্যে সাজানো এবারকার মেলা প্রাঙ্গণে অন্যবারের তুলনায় দর্শকদের উপভোগও ছিল অনেকটাই স্বস্তির। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহফুজা মুসলেহি। দূরের পথ ঠেলে হলেও নিজেকে সরব রাখতেই অনেকের মেলায় আসা শনিবারের ছুটির দিনে। নেই আগের মতো টিকিট নিয়ে ধাক্কাধাক্কি, তার উপর প্রবেশ গেটে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। 26তম আসরে এবারকার বাণিজ্য মেলা ঢাকার বাইরে হলেও তা অনেকটাই স্বস্তির। যারা বাসে আসছে বা বিভিন্নভাবে আসতেছে তাদের জন্য এটা একটা অনেক দূরে হয়ে গেছে। সবকিছুই নতুন, পরিবর্তন আসছে, অনেক সাজানো গুছানো, অনেক সুন্দর। এলাকাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন করছে, ধুলাবালি কম, ঘুরে বেশ ভালো লাগতেছে। অনেকদিন পর আমার সাথে মেলায় এসেছি, ঘুরছি, খাচ্ছি, ভালো লাগছে। দেশ বিদেশ মিলে বসেছে 227টি স্টল। ইলেকট্রনিক্স পণ্য, আসবাব, গৃহস্থলী কাজে ব্যবহার্য পণ্য থেকে শুরু করে রয়েছে নিজ দেশের ঐতিহ্য বহন করে এমন অনেক বিদেশি পণ্য। পাকিস্তানি নাগরা 2000 থেকে নিয়ে 3000 পর্যন্ত, 1200 টাকা কোয়ালিটি থেকে। কলাপুরি হলো 800। ক্রেতাদের নজর কাটছে জামদানি, নকশি কাঁথা সহ দেশজ পণ্য। তবে তারা বলছেন দাম সাধারণের নাগালের বাইরে। দেশি যে প্রোডাক্টগুলো আছে আর একটু কম প্রাইস হলে আমাদের নাগালের মধ্যে হতে একটু বেশি আমার কাছে মনে হচ্ছে। নানা বিক্রয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আশা করছেন গেল 2 বছরে করোনার কারণে ব্যবসা বাণিজ্য মন্দার থাবায় পড়লেও এবারকার বাণিজ্য মেলায় তার প্রভাব পড়বে না। সেল অন্যান্য বছরের তুলনায় কম্পেয়ার করলে ভালো বলা যায়, যেহেতু নতুন ভেন্যু, জনসমাগম বেশ ভালো সাড়া পাচ্ছি আমরা। ভবিষ্যতে যদি করোনা পরিস্থিতি ইনশাল্লাহ ভালো হয়, অবভিয়াসলি অন্য যে কোনো বারের চেয়ে এবার ভালো মেলা হবে বলে আমরা আশা করছি। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। আরও একবার বাজিদ স্টিল বিরতি নিচ্ছে, এরপর আরও থাকছে। নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় নিহত 200 জন। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে 350 রান নিউজিল্যান্ডের।
বিরতির পর আরো একবার আমন্ত্রণ, আপনারা ৬টা নিউজ আওয়ার দেখছেন। এবার জানাবো দেশের বাইরের খবর। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারায় সশস্ত্র দস্যুদের হামলায় অন্তত ২০০ জন গ্রামবাসী নিহত হয়েছেন। গত সপ্তাহে দস্যুদের আস্তানায় সামরিক বাহিনীর অভিযানের বদলায় এ হামলা চালানো হয়। সম্প্রতি গুসামি বনাঞ্চল ও পশ্চিম সামরিক গ্রামে সোমবার সামরিক বাহিনীর বিমান হামলায় ২ নেতা সহ শতাধিক দস্যু নিহত হন। মঙ্গলবার জামফারার আনকা এলাকায় ৮টি গ্রামে প্রবেশ করেন ৩ শতাধিক বন্দুকধারী। এরপর তারা এলোপাথারি গুলি করা শুরু করেন। আনকা ও বুক্কিউম জেলার 10টি গ্রামে গুলি চালানোর পাশাপাশি তাদের সম্পদ লুট ও বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ২০২০ সালের শেষ দিক থেকে নাইজেরিয়ায় অপহরণ ও সহিংস অপরাধ আকস্মিকভাবে বাড়ছে। গত বছর শিক্ষা প্রতিষ্ঠানে হামলার পাশাপাশি শিক্ষার্থীদের অপহরণ করেছিল এই দস্যুরা। জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের ৫১ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এর ফলে ইরানে এই কর্মকর্তাদের কোনো সম্পদ থাকলে তা বাজেয়াপ্ত করতে পারবে ইরানি কর্তৃপক্ষ। তবে দৃশ্যত ইরানে মার্কিন কর্মকর্তাদের কোনো সম্পদ না থাকায় এই নিষেধাজ্ঞা প্রতীকী হিসেবে ধারণা করা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জেনারেল কাসেম সোলাইমানি এবং তার সহযোগীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী ভূমিকায় সংশ্লিষ্টতা এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞা। ২০২০ সালে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় কাসেম সোলাইমানি নিহত হন। এবারে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। মাউন্ট মঙ্গানুয়ের রোমাঞ্চ এখনো টাটকা টাইগারদের। তবে ক্রাইস্ট চার্চে টেস্টে নিউজিল্যান্ড যে খুবই আত্মবিশ্বাসী সেটা বুঝিয়ে দিয়েছে প্রথম দিনেই। ১ উইকেটে ৩৪৯ রানে আজ দিনের খেলা শেষ করেছে তারা। দ্বিতীয় টেস্টের টস বেশ গুরুত্বপূর্ণ, সেটি আগেই জানিয়েছিলেন রাসেল ডোমিনিক। ভাগ্য টাইগারদের পক্ষে, কিন্তু প্রথম দিন শেষে স্বস্তির হাসি নিউজিল্যান্ডের। কিউই ক্যাপ্টেন টম লাথাম ১৮৬ রানে আর ডেভন কনওয়ে ৯৯ রানে অপরাজিত। দুই পরিবর্তন নিয়ে ক্রাইস্ট চার্চ টেস্টে বাংলাদেশ। ১৬ বছর পর পঞ্চপাণ্ডবের কেউই নেই একাদশে। সকালে শুরুর ঘন্টায় তাসকিন শরীফুল্লাহ চাপেই রাখেন নিউজিল্যান্ডকে, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ২২ গজে থিতু হন ব্ল্যাক ক্যাপস ওপেনাররা। মধ্যাহ্ন বিরতিতে দুই ওপেনার উইল ইয়াং ও টম লাথাম মিলে করে ফেলেন ৯২ রান। দিনের দ্বিতীয় সেশনেও রান রেট বাড়িয়ে নেয় নিউজিল্যান্ড। তবে ১৪৮ রানে ইয়াংকে সাজঘরে পাঠানোটা শরীফুল এবং দলের একমাত্র সাফল্য। ইয়াং মাঠ ছাড়েন ব্যক্তিগত ৫৪ রানে। এই সেশনে তারা তোলেন ১১০ রান। এর মাঝে ক্যারিয়ারের ১২তম শতক তুলে নেন কিউই ক্যাপ্টেন। Magical moment for Tom Latham as he brings up Test 100 number 12 here at Hagley Oval. His fastest Test 100 and a very special knock by the New Zealand skipper. তারপর আর ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। দ্বিতীয় উইকেটের জুটিতে কনওয়েকে নিয়ে লাথাম তোলেন ২০১ রান। এদিন আগের টেস্টের হিরো এবাদত সহ তাসকিন, মিরাজ এবং শান্তরা বল করেছেন, কিন্তু অর্জনের খাতাটা শূন্যই। শুভদেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। এর সাথে সাথে শেষ করব ৬টা নিউজ আওয়ার। তবে তার আগে এক নজরে বন্দর স্টিল সংবাদ শিরোনামগুলো দেখে নেব আরো। ওমিক্রন সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে প্রধানমন্ত্রীর পরামর্শ। এখনই লকডাউন নয়, যতদিন সম্ভব খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ নিরুৎসাহিত করছে ভারত সরকার। দুর্নীতি মামলায় বরখাস্ত ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের ৮ বছর কারাদণ্ড। সুরভি ৯ লঞ্চে আগুন, সাহায্য চেয়ে ফোন করায় যাত্রীদের মারধর। ফতুল্লায় ট্রলার ডুবির ৫ দিন পর ৪ মৃতদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৬ জন।
এক্সপ্রেসওয়ে হচ্ছে হাতিরঝিল আমুলিয়া ড্যামরা সড়ক। নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় নিহত 200 জন। এবং দ্বিতীয় টেস্টের প্রথম দিনে 350 রান নিউজিল্যান্ডের। ছটা নিউজ আর ছিল পর্যন্তই। সবসময় সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN লিখে তা পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।